যোদ্ধারা আসলে মুক্তিযুদ্ধে গণহত্যাকারীদের বিরুদ্ধে লড়াই করে এসেছে, গণধর্ষণকারীদের বিরুদ্ধে লড়াই করে এসেছে, যারা এই বাংলাদেশের স্বাধীনতাকে চায়নি তাদের বিরুদ্ধে লড়াই করে এসেছে। খুব দুঃখের সঙ্গে বলতে হয় সেই শক্তির সাথেই এখন কিন্তু এই জাকসু নির্বাচন আমাদেরকে করতে হচ্ছে। যে সকল মেয়েরাই সামনে এসে নেতৃত্ব দেবেন কিংবা যে সকল মেয়েরাই সামনে থেকে দায়িত্ব পালন করবেন তাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে হবে। যখন আমরা গণ অভ্যুত্থান করে এসলাম, হাজার হাজার মানুষ জীবন দিল, সেই রক্তের বিনিময়ে আমরা কেমন বাংলাদেশ আসলে পেলাম, কেমন সরকার আমরা আসলে এখন পর্যন্ত পেলাম। সকলকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সবসময় একটা সংগ্রামী ভূমিকা পালন করেছে। দেশ যখন পতিত অবস্থায় থাকে, দেশ যখন অন্ধকারে নিমজ্জিত থাকে, তখন বিশ্ববিদ্যালয়গুলো এই আলোর মশাল জেলে জনগণের সামনে এসে হাজির হয়। সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবসময় একটা অগ্রণী ভূমিকা পালন করে। আপনারা জুলাই গণ অভ্যুত্থানেও দেখবেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম কোটার দাবি নিয়ে এই ক্যাম্পাসে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করে এবং এরপর থেকে 5ই আগস্ট পর্যন্ত এমন কোনো দিন নেই যেদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসলে কর্মসূচি পালন করেনি। প্রত্যেক দিন নানা রকম বাধা বিপত্তি মোকাবেলা করে, সেনাবাহিনীকে পর্যন্ত মোকাবেলা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখানে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে। সারা বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে কারফিউ ভঙ্গ করে কর্মসূচি পালন করে। সারা বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ বিতরণ করবার যে প্রতিরোধটা তৈরি হয়, সেই প্রতিরোধটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হয় এবং সর্বপ্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ বিতাড়িত হয়। সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে 14ই জুলাই যেদিন আমাদের সাবেক প্রধানমন্ত্রী আমাদের আন্দোলনকারীদেরকে রাজাকার বলে অভিহিত করলেন, সেই দিন আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটার প্রতিবাদে যখন মিছিল নিয়ে প্রত্যেকটি হল মুভমেন্টে গিয়েছিলাম, সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ব্যতিক্রম স্লোগান দিয়েছিল যে আমি কেন রাজাকার, শেখ হাসিনা জবাব চাই। এই স্লোগানে আমাদের এখানে মিছিল সংগঠিত হয়েছিল এবং সেই মিছিল হাজার হাজার মেয়েরা হল থেকে বেরিয়ে আমাদের এই মিছিলে যুক্ত হয়েছিল, মিছিলে সংযুক্ত হয়েছিল। সেই মিছিলে আপনারা দেখবেন, সেই মিছিলে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা, সেই মিছিলেও আমি হ্যান্ড মাইক হাতে স্লোগান দিচ্ছিলাম এবং সেখানে অনেক ধরনের আলোচনা হচ্ছিল। মিছিলগুলোতে বলা হচ্ছিল মিছিলটা কোনো রাজনৈতিক মিছিল নয়, কোনো রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে আমরা স্লোগান দেবো না, ছাত্রলীগের বিরুদ্ধে আমরা স্লোগান দেবো না, আমরা শুধু কোটা সম্পর্কিত বিষয়গুলোতে স্লোগান দেবো। সেই রকম একটা মিছিলে আমরা এবং ছাত্রলীগ মুখোমুখি অবস্থান করছিলাম। ছাত্রলীগ কিছুতেই আমাদেরকে মিছিল নিয়ে সামনে এগোতে দিচ্ছিল না, ছাত্রলীগের সেখানে অবস্থান ছিল। সেইবার আমরা ছাত্রলীগের থেকে আমাদের আন্দোলনকারীদের সংখ্যা অনেক বেশি ছিল। সেই মিছিলে সাহস করে সর্বপ্রথম আমি স্লোগান দেই, ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, এবং সাথে সাথে আমাদের গোটা মিছিল থেকে ছাত্রলীগ একটা ধাওয়া দেয়। মানে সেই স্লোগানটাকে প্রত্যেকেই গ্রহণ করে আমাদের আন্দোলনকারীরা এবং সেই শক্তিটাকে ধারণ করে মিছিলকে ধাওয়া দেয় এবং ছাত্রলীগ বাধ্য হয় পিছু হটতে। সেই মিছিল নিয়ে তারপর আমরা সামনে এগোই এবং ছাত্রলীগ রবীন্দ্রনাথ হলে সমস্ত লাইট বন্ধ করে দিয়ে একটা আশ্রয়স্থলে যায় এবং সেইখানে ছাত্রলীগ আমাদেরকে হলের উপর থেকে নানা রকম ইট পাটকেল ছুটতে থাকে এবং সেই ইট পাটকেলে আমি আহত হই, সোহাগী সামিয়া আন্দোলনে সর্বপ্রথম আহত হই আমি। তো এরপরে আমাদের এই যে মেয়েদের যে অগ্রযাত্রা, ক্যাম্পাসে গোটা ক্যাম্পাসে ছাত্রলীগের বিরুদ্ধে যে অগ্রযাত্রা, সেটা প্রতীয়মান ছিল। 15 জুলাই রাতে যখন আমরা ভিসি বাড়িতে আটকা পড়লাম, সেই ঘটনা যদি সারা বাংলাদেশের কাছে আসেনি, সেইখানে ভয়াবহ এক হামলার মুখোমুখি হতে যাচ্ছিলাম আমরা সবাই আন্দোলনকারীরা। ভিসি বাড়িতে যখন আমরা আটকা পড়লাম, তখন দেখলাম যে শত শত ছাত্রলীগ বাইরে থেকে গুন্ডা ভাড়া করে নিয়ে এসে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদেরকে হামলা করতে এগিয়ে আসছে। সেই সময় পুলিশ ছিল সেখানে, পুলিশের উপস্থিতি ছাত্রলীগ আমাদের উপর নিকটজনকভাবে হামলা করে। সেইখানে একজন নারী শিক্ষিকা এসে আমাদেরকে বললেন যে এখানে যারা নারী শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে আমরা নিরাপত্তার সাথে এখান থেকে বের করে পুলিশের গাড়িতে করে হলে পৌঁছে দিয়ে আসবো। সেই সময় কিন্তু আমাদের এখানে অবস্থান করছিল যে সকল নারীরা, প্রায় অর্ধেক সংখ্যক নারী ছিল সেখানে আন্দোলনকারীদের মধ্যে। সেই নারীরা কিন্তু স্পষ্ট করে সবাই বলেছিল যে আমরা আমাদেরকে ভাইদেরকে এই বর্বর হামলার মুখে রেখে দিয়ে এখান থেকে এক চুলো নড়বো না, আমরা আমাদের ভাইদের সাথে সমান মোকাবেলা করে এই আন্দোলনে থাকবো এবং আমাদের ভাইদের জীবনকে ঝুঁকির মুখে রেখে আমরা এখান থেকে যাবো না। এই ধরনের স্পর্ধা নিয়ে প্রত্যেক মেয়েরা কিন্তু ওই সময়ে ওখানে অবস্থান করেছিলেন। বলতে হচ্ছে যে সেই সময় আমাদের আন্দোলনের যে চিত্র ছিল, আমরা যারা আন্দোলনকারীরা ছিলাম, সেখানেও কিন্তু নারীদের অংশগ্রহণটা কম ছিল না, বরং সেটা সমান ছিল। কিন্তু আজকে যখন আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় 33 বছর পর
নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তখন কিন্তু আমরা দেখছি আমাদের নারীদের অংশগ্রহণ 25%-এরও নিচে, যেটা আমাদের অনেক বেশি দুঃখজনক এবং অশনি সংকেত আমাদের মনে হচ্ছে। আমরা মনে করছি গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যখন এই বিশ্ববিদ্যালয়ে নানা রকমভাবে নারীদেরকে হেনস্থা করা হয়েছে, অপদস্থ করা হয়েছে, মব ক্রিয়েট করা হয়েছে, অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে সেটা করা হয়েছে, একদল উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক ম্যান্ডেট নিয়ে একদল মানুষ এগুলো করেছেন, তাদের বিরুদ্ধে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি। যতগুলো মব ক্রিয়েট করা হয়েছে এবং যতবার নারীদেরকে অপদস্থ করা হয়েছে সেটার বিষয়ে আমাদের প্রশাসনের কোনো রকম পদক্ষেপ আমরা দেখতে পাইনি। সেই জায়গা থেকে আমাদের মেয়েরা মনে করছে যে সকল মেয়েরাই সামনে এসে নেতৃত্ব দেবেন কিংবা যে সকল মেয়েরাই সামনে থেকে দায়িত্ব পালন করবেন তাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে হবে। অর্থাৎ এই সমাজে এই বিশ্ববিদ্যালয়ে মেয়েদের যে প্রাপ্য সম্মানটুকু দেবার কথা ছিল, প্রাপ্য স্বীকৃতিটুকু দেওয়ার কথা ছিল, সেটা কিন্তু এই ক্যাম্পাসের মেয়েরা পায়নি। আপনারা দেখবেন যে 14ই জুলাই, এই বছরের 14ই জুলাই উইমেন্স ডে পালন করেছিলেন। সেই উইমেন্স ডে পালন করেছে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে উইমেন্স ডে পালিত হয়েছে। সেই উইমেন্স ডেতেও কিন্তু আমাদের হাতে গোনা 10 থেকে 15 জনের বেশি নারীরা কিন্তু এই ক্যাম্পাসে আর কেউ এখানে উপস্থিত ছিলেন না। আমরা কিছু সংগঠনের প্রতিনিধিরা সেই প্রোগ্রামে উপস্থিত ছিলাম, সাধারণ কোনো নারীদের অংশগ্রহণ সেখানে একদমই নেই বললেই চলে। এবং এরপরে যতগুলো জুলাই ভিত্তিক প্রোগ্রাম করেছে এই প্রশাসন, কোনো প্রোগ্রামেই নারীদের অংশগ্রহণ ছিল না। আমরা একভাবে দেখতে পাচ্ছি যে এই ক্যাম্পাসের মেয়েরা এই ধরনের প্রশাসনকেও বর্জন করেছে এবং তারা তাদের জায়গা থেকে যে শঙ্কার বহিঃপ্রকাশ, সেই শঙ্কার বহিঃপ্রকাশটা ঘটিয়েছে। কিন্তু আমরা যেই সকল শিক্ষার্থীরা, নারী শিক্ষার্থীরা এই চাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছি, চাকসু নির্বাচনে পদপ্রার্থী হয়েছি, আমরা মনে করি আমাদের যে লড়াই, আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রাম অবিচল থাকবে। আমাদের এই ক্যাম্পাসের নারীরা সবসময় একটা অগ্রণী ভূমিকা পালন করেছে। এই ক্যাম্পাসের ধর্ষণ বিরোধী মুভমেন্টে নারীদের অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশি এবং অগ্রগামী। এই ক্যাম্পাসে যতগুলো সান্ধ্যকালীন যে আইন, মেয়েদেরকে সন্ধ্যার মধ্যেই হলে ঢুকতে হবে, এই আইনের বিরুদ্ধে, এই আইন কিন্তু সারা বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে আছে, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেটা পারেনি এই ক্যাম্পাসের মেয়েদের অগ্রগামী এবং সংগ্রামী একটি ভূমিকার ফলে। আমরা মনে করি এই সংগ্রামী নারীরা কোনোভাবেই পিছিয়ে যেতে পারে না। সেই জায়গা থেকে সংগ্রামী নারীদের পক্ষ থেকে আমাদের যে লড়াই, আমাদের যে সংগ্রাম, সেটা অবিচল থাকবে। একই রকমভাবে চাকসুতে আমরা যে সকল প্রগতিশীল নারীরা নির্বাচিত যদি হয়ে আসতে পারি, এই ক্যাম্পাসে যারা নারী বিদ্বেষীমূলক কথাবার্তা ছড়িয়েছেন, এই ক্যাম্পাসে যারা এখন পর্যন্ত নারীদেরকে হেনস্থা করছেন, অপদস্থ করছেন রাজনৈতিকভাবে মেনটেন নিয়ে, সেই সমস্ত অপরাজনৈতিক শক্তিকে আমরা এই চাকসুতে দাঁড়িয়েই তাদেরকে আমরা মোকাবেলা করব। এটা আমরা মনে করি। সেই জায়গা থেকে নারীরা পিছিয়ে গেলেও আমরা আমাদের যে সেই সংগ্রামকে অবিচল রেখে আমাদের নারীদের অগ্রগামী যে ধারাটা, সেই ধারাটাকে আমরা আবার সামনে সমুন্নত করব, সেটা আমরা বিশ্বাস করি। আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম যে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই সর্বপ্রথম চাকসু নির্বাচনের সাধারণ সম্পাদক ছিলেন কিন্তু একজন মুক্তিযোদ্ধা। যেই যোদ্ধারা আসলে মুক্তিযুদ্ধে গণহত্যাকারীদের বিরুদ্ধে লড়াই করে এসেছে, গণধর্ষণকারীদের বিরুদ্ধে লড়াই করে এসেছে, যারা এই বাংলাদেশের স্বাধীনতাকে চায়নি তাদের বিরুদ্ধে লড়াই করে এসেছে। খুব দুঃখের সঙ্গে বলতে হয়, সেই শক্তির সাথেই এখন কিন্তু এই চাকসু নির্বাচন আমাদেরকে করতে হচ্ছে। সেই জায়গায় এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যতবার এই ধরনের মৌলবাদী অপশক্তি এবং সাম্প্রদায়িক শক্তি এবং স্বাধীনতা বিরোধী শক্তিদেরকে নিয়ে এই ধরনের নানা রকম কার্যক্রম পরিচালনার চেষ্টা করেছে, ততবার এই ক্যাম্পাসের প্রগতিশীল শিক্ষার্থীরা নানাভাবে সেটাকে প্রতিহত করেছে, তাদের বিরুদ্ধে মিছিল করেছে এবং তাদের সাথে সেই মিটিংগুলো বর্জন করে তারা তাদের মতো করে কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করেছে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে এইটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য একটা বড় প্রশ্ন। যেই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত, যেই বিশ্ববিদ্যালয়ের অনেক বেশি অবদান রয়েছে সারা বাংলাদেশ জুড়ে একটা প্রগতিশীল প্রভাব তৈরি করার, সেই বিশ্ববিদ্যালয়ে এই ধরনের মৌলবাদী এবং সাম্প্রদায়িক শক্তি এবং স্বাধীনতা বিরোধী শক্তি কোনোভাবেই ঠাঁই হবে না। আমরা মনে করি এই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সহ প্রগতিশীল শিক্ষার্থীরা একত্রিত হয়ে সেই শক্তিকে বারবার পরাস্ত করবে। তাদের সংগঠনে যারা রয়েছেন তারা এই ইতিমধ্যেই বিগত সময়ে, রিসেন্ট সময়ে তারা ফেসবুকে নানা রকম লেখালেখি করছেন, ফেসবুক ট্যাগিংয়ের বিরুদ্ধে, সাইবার বুলিংয়ের বিরুদ্ধে। খুবই হাস্যকর দেখা যায় তাদের এই ধরনের অবস্থানকে, এক প্রকার মুনাফিক অবস্থান
স্থানই বলা যায়। তারা মুনাফিকের মতো করে আচরণ করছেন। একদিকে তাদের পুরো ক্যাম্পাস জুড়ে যতগুলো বট এবং ফেক আইডি রয়েছে, ক্যাম্পাসের নাম ব্যবহার করে যতগুলো ফেসবুক গ্রুপ রয়েছে, সবকটাতে তারা এখন পর্যন্ত আন্দোলনে যেই সকল নারীরা অগ্রণী ভূমিকা পালন করেছে তাদেরকে নানা রকম নোংরাভাবে ট্যাগিং করেছে, বুলিং করেছে। শাহবাগী, পাম, গোছলকর, গা থেকে গন্ধ বেড়ায়, বেশ্যা ইত্যাদি এমন কোনো কথা নেই যা তারা বলে নাই। এবং আমাদের এই বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের পরবর্তী সময় জানেন আপনারা যে শেখ হাসিনার নামে যে হলটি রয়েছে সেই হলের নাম পরিবর্তন করে একদল মানুষ বলেছিলেন যে এই হলের নাম হতে হবে ইলা মিত্র। এই হলের নাম নিয়ে নানা রকম দ্বিমত থাকতে পারে, নানা রকম অন্যরকম মতামত থাকতে পারে, কিন্তু এই ইলা মিত্র নামটা যখন সামনে আসলো তখন আমরা দেখেছি আমাদের ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলোতে ইলা মিত্রকেও কালপ্রিট হিসাবে সামনে আনার যে প্রচেষ্টা সেটা তারা করেছেন। আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেগম রোকেয়ার যে গ্রাফিতি ছিল সেখানেও কালিবালিপ্ত করা হয়েছে। একই রকম শক্তির সিলসিলায় কিন্তু এই ক্যাম্পাসে তারা ইলা মিত্রকে অপদস্থ করার চেষ্টা করেছেন, ইতিহাসের কালপ্রিট হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছেন। সেই জায়গায় এই ধরনের শক্তি এখন পর্যন্ত ফেসবুকে সাইবার বুলিং করে যাচ্ছে, এখন পর্যন্ত নারীদেরকে নানা রকম ট্যাগিংয়ের মধ্যে দিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা মনে করছে অনলাইনে এই ধরনের নারী বিদ্বেষীমূলক প্রচারণা চালালেই বোধহয় নারীদেরকে দমিয়ে রাখা যায়, কিন্তু তাদেরকে দেখে নেওয়া উচিত বিগত 1 বছরও যেসব নারীদেরকে নিয়ে তারা অপপ্রচার চালিয়েছে, নোংরা মন্তব্য চালিয়েছে, সেই নারীরা কিন্তু হাল ছেড়ে দেয়নি, সেই নারীরা কিন্তু চাকসু নির্বাচনে দাঁড়িয়েছে, অতএব সেই নারীরা কিন্তু ঠায় দাঁড়িয়ে আছে এবং তাদের বিরুদ্ধে আমাদের যে লড়াই সংগ্রাম সেটা পরিচালিত থাকবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের নির্বাচনের প্রায় শেষ তার প্রান্তে এসে পৌঁছেছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই নির্বাচনের আলোচনা শুরু হয়েছিল আগস্ট মাস থেকে, অর্থাৎ 2024 সালের আমাদের যে গণঅভ্যুত্থান তার ঠিক তার পরেই প্রশাসন আমাদেরকে নিয়ে অনেকগুলো চাকসুর বিষয়ে মিটিং করেছেন। তা আমরা মনে করি সেই আগস্ট মাস থেকে শুরু করলে এখন পর্যন্ত প্রশাসন একটা লম্বা সময় পেয়েছেন চাকসু নির্বাচন করবার জন্য যেই প্রস্তুতি দরকার, যেভাবে মাঠ তৈরি করবার দরকার সেটার জন্য যথেষ্ট সময় পেয়েছেন, কিন্তু সেই সময়টাকে তারা খুব ভালো ব্যবহার করতে পেরেছেন বলে আমার মনে হয় না। আমরা এখনও দেখতে পাচ্ছি যে আমাদের হলগুলোতে ভোট কেন্দ্র স্থাপন হবে, সেইখানে অছাত্ররা আমাদের সাবেক শিক্ষার্থীরা এখনও অবস্থান করছেন। একই সাথে আমরা দেখছি যে আমাদের মেয়ে হলগুলোতে প্রার্থীর যে ন্যূনতম অংশগ্রহণ দরকার সেই ন্যূনতম অংশগ্রহণগুলো নেই। অনেক হলগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জিতে যাবেন, অনেক হলগুলোতে পূর্ণাঙ্গ 15 জনের পদপ্রার্থীও পাওয়া যায়নি। সেগুলো আমাদের কাছে মনে হয়েছে যে প্রশাসনের নির্বাচনের প্রস্তুতির একটা ঘাটতির একটা বড় লক্ষণ। সেই জায়গা থেকে আমরা মনে করছি যে প্রশাসনের কাছে এখনও যতটুকু সময় আছে এটুকু সময়ের মধ্যে খুব দ্রুতগতিতে প্রশাসনের যে অপূরিত কাজগুলো রয়েছে সেগুলো পূরণ করে একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের দিকে তারা ধাবমান হবে। আমরা গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে দেখলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে অনেকগুলো সমস্যা মোকাবেলা করতে হচ্ছে এবং একই সাথে অনেক রকমের আগ্রাসনও এই ক্যাম্পাসকে আসলে মোকাবেলা করতে হচ্ছে। সাংস্কৃতিক জায়গায়, চেতনাগত জায়গায়, রাজনৈতিক জায়গায়, যেগুলো আমাদেরকে গণ অভ্যুত্থানের পরবর্তীতে ওভারকাম করে আসার কথা ছিল, কিন্তু সেই জায়গায় আমরা অনেকটা পিছিয়ে পড়েছি নানা রকম। যেমন সাংস্কৃতিক জায়গায় যদি বলি, খুব দুঃখের সঙ্গে বলতে হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা নামের একটি ভবন অনেক দিন যাবৎ ধরে আটকে আছে, সেটি হতে পারছে না। সেইটা সেই শেখ হাসিনার আমল থেকে শুরু করে এখন পর্যন্ত চারুকলা শিক্ষার্থীদের যে প্রাণের দাবি, শুধুমাত্র প্রাণের দাবি বললে ভুল হবে, সে সমস্ত শিক্ষার্থীদের বেসিক প্রয়োজন, এটা একদম বেসিক নিড হয়ে দাঁড়িয়েছে। ওরা অনেক শিক্ষার্থী আসলে ক্লাসরুম পায় না। ফার্স্ট ইয়ার শিক্ষার্থীদেরকে একদম পুরো বছরটা আসলে বাইরে বসে ক্লাসরুম করতে হয়, ক্লাস করতে হয় এবং তাদের সেশন জট তৈরি হয়েছে তাদের পর্যাপ্ত ক্লাসরুম না থাকার কারণে। তো সেই জায়গায় এই যে শিক্ষার্থীদের চারুকলার ভবনটি আটকে আছে, সেখানে আমরা নানা রকম শক্তির আগ্রাসন দেখেছি। চারুকলার ভবনটি প্রায় 1 বছর যাবৎ ধরে নানা রকম মিটিং, আলোচনা, সমালোচনার মধ্যে দিয়ে বারবার করে চারুকলার ভবনটি হতে গিয়েও হচ্ছে না। আমরা সেখানে দেখতে পেয়েছি সাম্প্রদায়িক শক্তির এক ধরনের আগ্রাসন রয়েছে, যার ফলে সেই ভবনটি আটকে আছে। এই জায়গায় আমরা মনে করি আমাদের সংস্কৃতিগত জায়গায় যে আগ্রাসন, সেই আগ্রাসন নেমে এসেছে, সেটা যেমন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মোকাবেলা করা প্রয়োজন। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাম্পাসে গণঅভ্যুত্থানের পরবর্তী সময় যে শিক্ষার্থীরা জীবন বাজি রেখে আন্দোলনটা করলো, সেই শিক্ষার্থীদের ক্লাসরুম সংকট নিরসন হয়নি, সেই শিক্ষার্থীদের গবেষণা করবার জন্য যে পর্যাপ্ত আয়োজন, সেই পর্যাপ্ত আয়োজনে প্রশাসন এখন পর্যন্ত কোনো উদ্যোগ দেখায়নি। যে শিক্ষার্থীদের খাবারের মান, সেটা আওয়ামী লীগের আমলে যা ছিল, এখনও গণঅভ্যুত্থানের পরবর্তী সময় আমাদের ডাইনিং ক্যান্টিনে খাবারের মান একই রকম রয়ে গেছে, সেখানেও আমরা কোনো আমূল পরিবর্তন দেখতে পারিনি। শিক্ষার্থীরা যে গণঅভ্যুত্থানের সময় দলে দলে শিক্ষার্থীরা আহত হলো, তখন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার রয়েছে সেটা যে আমাদের চিকিৎসা দিতে ব্যর্থ হয়েছে, সেই মেডিকেল সেন্টারেরও কিন্তু এখন পর্যন্ত কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না, কোনো রকম ব্যবস্থা প্রশাসন গ্রহণ করেনি। এবং সবচেয়ে জনপ্রিয়
যে দাবি, যেই মানুষের যেটা বেসিক প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাসে ফার্মেসি নেই, মেয়েদের হলগুলোতে ফার্মেসি নেই, যার ফলে মেয়েরা অসুস্থ হলে নানা রকম বাধা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে এখানে চিকিৎসাটা গ্রহণ করতে হয়। সকলের ক্ষেত্রে কিন্তু মেয়েদের ক্ষেত্রে সেটা আরও অনেক বেশি করে করতে হয়। সেই জায়গায় এই যে ছোট ছোট বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ছোট ছোট এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে প্রশাসন এখন পর্যন্ত নজরদারি করেনি। আমরা যারা জাকসু প্রতিনিধি হয়ে জাকসুতে আসবো, প্রগতিশীল শিক্ষার্থীরা যারা রয়েছি, তারা এই যে সাংস্কৃতিকগত আক্রমণ, সংস্কৃতিতে যে আক্রমণ, চেতনাগত যে আক্রমণ, রাজনৈতিক যে আক্রমণ, সেটাকেও যেমন মোকাবেলা করব, একই রকমভাবে এইখানকার যে একাডেমিক সংস্কার প্রয়োজন, এখানকার হলগুলোতে যে সংস্কার প্রয়োজন, এখানে বিভাগগুলোতে গবেষণার ক্ষেত্রে যে সংস্কার প্রয়োজন, সেটাতেও আমরা একই সাথে কাজ করার চেষ্টা করব। একদিকে হচ্ছে গিয়ে সাংস্কৃতিক এবং চেতনা রাজনৈতিকগত যেই আক্রমণ, সেই আক্রমণকে মোকাবেলা করা, আরেকদিকে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য যে সমস্ত আমাদের যা করার দরকার, সেটা আমরা সেই জায়গায় প্রাথমিকভাবে আমাদের এটা সর্বপ্রথম প্রায়োরিটি লিস্টে থাকবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো প্যানেল ঘোষিত হয়েছে, ইতিমধ্যে অনেকগুলো হয়নি, 2টি প্যানেল ঘোষিত হয়েছে এবং আরও অনেকগুলো প্যানেল এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। তার মধ্যে আমরা আমাদের যে শক্তিটা রয়েছে, যেটা নিয়ে আমরা নির্বাচনের মাঠে লড়াই করবো বলে বিবেচনা করছি, ভাবছি, সেই শক্তিটার যে জায়গাগুলো, যে চেতনার জায়গাটা, মুক্তিযুদ্ধের পক্ষে আমাদের একটা লড়াই থাকবে। একই সাথে যেটা বললাম যে সাংস্কৃতিকগত এবং চেতনাগত যে আক্রমণ, সেই আক্রমণটা আমরা রুখে দেওয়ার চেষ্টা করবো। একই সাথে আমাদের একাডেমিক হলগুলোতে, গবেষণার জায়গাগুলোতে যে দাবি দেওয়াগুলো পূরণ হওয়া অত্যাবশ্যক, সেই বিষয়ে আমরা একদম সর্বাত্মক চেষ্টায় আমরা থাকবো সেগুলো পূরণ করবার জন্য। সেই জায়গায় আমাদের যেই আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করছি, একই সাথে তারা আমরা মনে করি যে এই ক্যাম্পাসে যতগুলো প্রগতিশীল ধারা রয়েছে, প্রগতিশীল চিন্তার মানুষ রয়েছে, সাংস্কৃতিক সংগঠনের কিংবা অন্যান্য প্রগতিশীল রাজনৈতিক সংগঠনের যারা রয়েছে, তাদের প্রত্যেকের সাথে আমরা একাত্ম পোষণ করে সহযোগিতাপূর্ণ আচরণ রেখেই আমরা আমাদের এখানকার প্যানেল এবং আমাদের যেই নির্বাচনী ইস্তেহার, আমাদের যে নির্বাচনী পদচারণা, সেটা আমরা পরিচালনা করব। এবং একই সাথে দেখতে মনে হতে পারে যে বামদের অনেকগুলো প্যানেল হচ্ছে বিভক্তি, কিন্তু এখানে স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার প্রশ্নে এবং হচ্ছে সাম্প্রদায়িক মৌলবাদী শক্তির প্রশ্নে এখানে আমরা সকলেই এক, আমাদের সকলের লড়াইটাই আসলে একই রকম। সেই জায়গায় আমাদের কোনো বিভেদ থাকবে না। আসলে স্বৈরাচারের বিরুদ্ধে একটা দুর্বার আন্দোলন করে তুলেছিল, গণ অভ্যুত্থান করে তুলেছিল। সেই স্বৈরাচারের চরিত্র যদি আমরা দেখি, সেই স্বৈরাচারের চরিত্রে আমরা দেখব যে মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না। সেই স্বৈরাচারের চরিত্র যদি আমরা দেখি, আমরা হচ্ছে যে বিচারহীনতার বাংলাদেশ দেখতে পেয়েছিলাম, আমরা কোথাও আসলে সুষ্ঠু নিরপেক্ষ বিচার আমরা প্রত্যাশা করতে পারি নাই। কিন্তু এই সময় যখন আমরা গণ অভ্যুত্থান করে আসলাম, হাজার হাজার মানুষ জীবন দিল, সেই রক্তের বিনিময়ে আমরা কেমন বাংলাদেশ আসলে পেলাম, কেমন সরকার আমরা আসলে এখন পর্যন্ত পেলাম। আমরা দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় আসলে মব সন্ত্রাস হচ্ছে এবং সেগুলোর বিরুদ্ধে কোনো সুষ্ঠু এবং অ্যাপ্রোপ্রিয়েট যে পদক্ষেপ প্রশাসনের পক্ষ থেকে নেওয়ার কথা, রাষ্ট্রীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়ার কথা, সেটি এখন পর্যন্ত আমাদের চোখে পড়ে। অর্থাৎ স্বৈরাচারের আমলে যে বিচারহীনতার বাংলাদেশ আমরা দেখছি, সেই একই রকম বিচারহীনতার ধারাটা কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশে চলমান রয়েছে। আপনারা দেখবেন যে সেই সময়ও নারী বিদ্বেষী নানা রকম আয়োজন কিন্তু এই সমাজে ছিল এবং এই সমাজটা কিন্তু এখনও পাল্টালো না। এখনও কিন্তু এই সমাজে নারীদেরকে যত রকমেরভাবে হেনস্থা করা যায়, বিদ্বেষমূলক আচরণ করা যায়, সেটি কিন্তু এখন পর্যন্ত চলমান। তার মানে সেই জায়গায় আমরা ব্যতিক্রম কিছু দেখতে পাচ্ছি না। একই সাথে আপনারা দেখবেন আন্দোলনে একটা বড় শক্তি, একটা বড় দাবি ছিল ভারতীয় আধিপত্য যে আগ্রাসন, সেই আগ্রাসন রুখে দিতে হবে। আমরা ভারতীয় আগ্রাসন মেনে নেব না। নানা রকমভাবে 15-16 বছর ভারতীয় যে সরকার, সেই সরকার আমাদেরকে শোষণ করেছে, কিন্তু আমরা ভারতীয় আগ্রাসন মেনে নেব না। এই কথা যেমন বলেছি, তেমনি এটাও আমরা স্পষ্ট করে বলেছি যে শুধু ভারতীয় আগ্রাসন কেন, কোনো আগ্রাসনই, কোনো বিদেশি আগ্রাসনই আমরা আসলে বাংলাদেশে সেটা বরদাস্ত করবো না, সেটা আমেরিকা হোক কিংবা ভারত হোক। কিন্তু আমরা ইউনূস সরকার যখন ক্ষমতায় এলেন, তার পরবর্তী সময় আমরা দেখলাম যে আমাদের সবচেয়ে বড় যে বন্দর, লাভজনক যে বন্দর, সেই বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার একটা আয়োজন চলছে। মানবিক করিডোর দেওয়ার নামে বাংলাদেশকে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশের সাথে সংযোগ স্থাপন করে বাংলাদেশকেও একটি যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার এক ধরনের আয়োজন চলছে। এই যে ইউনূস, শেখ হাসিনা সরকার যেমন ভারতীয় আধিপত্যের সাথে লিয়াজো করেছে, একই রকমভাবে আমাদের মনে হচ্ছে ইউনূস সরকারও আমেরিকার যে আধিপত্য, সাম্রাজ্যবাদের যে আধিপত্য, সেই আধিপত্যের সাথে লিয়াজো করে চলার চেষ্টা করছেন। সেই জায়গা থেকে আমরা বলতে চাই, এই বাংলাদেশে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্দোলন করেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করেছি, কিন্তু দেশটা ছিল, আমাদের লক্ষ্যটা ছিল আমরা দেশের জন্য লড়াই করছি। অর্থাৎ এই দেশকে যদি কেউ কোথাও কোনো সাম্রাজ্যবাদের কাছে বর্গা দিতে চায়, তাদের বিরুদ্ধেও কিন্তু এই দেশে আবার দুর্বার আন্দোলন গড়ে উঠবে।